কোনো চ্যানেলে কিন্তু তোমরা ওই কন্টেন্ট পাবে না, তখন পুরো জল ভাত লাগবে। লাইক ডবল স্টার মার্ক দেওয়া গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি যদি। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের নিজস্ব চ্যানেল বায়োটপার্স ল্যাবের মধ্যে। আমরা আগেও বলেছি, আবারও বলছি, আমাদের এই চ্যানেলে মাধ্যমিকের প্রধান উদ্দেশ্য হলো 2027 মাধ্যমিকে যাতে আমরা 100 পেতে পারি। এবারে বেশ কিছু জন আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করছিল যে দাদা 9-এর কি কোনো ভিডিও আসবে না, 11-এর কি কোনো ভিডিও আসবে না? অবশ্যই আসবে। কালকের মধ্যে কিন্তু সব কটা ভিডিও ধীরে 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 ধাপে ধাপে সবকিছু আপলোড হতে থাকবে। এবারে প্রথমে যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো আমি আমার চ্যানেলের মধ্যে আগে কিন্তু দুটো জনন সংক্রান্ত ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই করে কিন্তু ভিডিও দুটো দেখে নেবে, এবং সেই ভিডিও দুটো দেখার পর আমি দাবি করে বলতে পারি, এবং আমি চ্যানেলেরও দাবি করে বলতে পারি যে ওরকম ভাবে কোনো চ্যানেলে কিন্তু তোমরা ওই কন্টেন্ট পাবে না, এবং ওই জিনিসগুলো পড়ার পরে যেভাবে আমি পড়িয়ে দিয়েছি আর কিচ্ছু তোমাদের কোশ্চেন কিন্তু ফসকে যাবে না। সেই জন্য যেভাবে শুধু আমি পড়াচ্ছি সেভাবে পড়তে থাকো। আমি আগেও বলেছি, আবারও বলছি, বই তখন পুরো জল ভাত লাগবে, লাইফ সায়েন্স তখন পুরো জল ভাত লাগবে। এবার যেমন আমি আগেও আলোচনা করেছিলাম যে আমার অঙ্গজ জনন এবং অযৌন জনন যে দুটো টপিক আছে, সেই দুটো টপিক পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে আমার পড়ানো হয়ে গেছে। এবারে আজকে আমরা কি দিয়ে শুরু করব, সেটা হলো যৌন জনন পদ্ধতি। যৌন জনন পদ্ধতিটা কি? যৌন জনন পদ্ধতিটা হলো এমনই একটা নির্দিষ্ট পদ্ধতি যেখানে আমরা আগের যে জনন প্রক্রিয়াগুলো আছে সেগুলো কি দেখেছিলাম, অঙ্গজ জনন বলো বা অযৌন জনন বলো, সেখানে কি দেখা হয়েছিল যে সেখানে একটা করে জনিত্রী জীবের প্রয়োজন হয়, সেটা পিতৃ হোক অথবা মাতৃ হোক। কিন্তু যৌন জননের ক্ষেত্রে আমরা সাধারণত কি দেখতে পাই, যে একটা কিন্তু জনিত্রী জীবে চলবে না। এখানে কিন্তু কেসটা একটা জনিত্রী জীবে চলবে না, এখানে একজন পিতাও লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে একজন মাতাও লাগবে, মানে দুইজন জনিত্রী জীবের প্রয়োজন হবে। এবারে যৌন জনন সম্পর্কে আমরা কি আগেও জেনে এসেছি যে পিতৃদেহ থেকে একটা শুক্রাণু উৎপন্ন হয় এবং মাতৃদেহ থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হয়, এবং এই ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্ন হয় এবং পরবর্তীকালে এদের দুজনের মিলনের ফলে, মানে ডিম্বাণু এবং শুক্রাণু যখন একসাথে মিলিত হয়ে যায় তখন জাইগোট নামক একটা গঠন তৈরি হয়। যে জাইগোটটা পরবর্তীকালে যখন পরিস্ফুটিত হচ্ছে বা যখন ফুটে উঠছে বা সেটা যখন পরিস্ফুটন ঘটছে, তখন সেখান থেকে কি তৈরি হচ্ছে, তখন সেখান থেকে তৈরি হচ্ছে একটা ভ্রূণ, অথবা মনুষ্যদের ক্ষেত্রে একটা শিশু তৈরি হয়ে উঠছে। তাহলে যৌন জননের মেন পয়েন্ট কি কি আছে? প্রথমত হলো দুটো ভিন্ন লিঙ্গের জীব কিন্তু আমাদের আবশ্যিকভাবে দরকার। কেন? কারণ পিতার দেহ থেকে আসবে শুক্রাণু, মাতার দেহ থেকে আসবে ডিম্বাণু। যদি দুটো ভিন্ন লিঙ্গের জীব না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এই যৌন জনন প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো না। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো পিতৃদেহ থেকে একটা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত একটা শুক্রাণু আসবে, এবং ডিম্বাণুটা কোত্থেকে আসছে, সেটাও কিন্তু একটা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ, এবং সেটা আসছে মাতৃদেহ থেকে। এবং এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত শুক্রাণু এবং ডিম্বাণু এদের দুজনের মিলনের ফলে তৈরি হচ্ছে জাইগোট, এবং এই জাইগোটটা পরবর্তীকালে যখন পরিস্ফুটিত হচ্ছে বা যখন ফুটে উঠছে গর্ভের ভেতরে, তখন সেখান থেকে কি তৈরি হচ্ছে, সেখান থেকে তৈরি হচ্ছে হলো ভ্রূণ অথবা শিশু। এবারে যৌন জননের আরো খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস আমরা জানবো। কি কি জানবো? প্রথমত হলো আমরা যখন অযৌন জনন বা অঙ্গজ জনন পড়েছিলাম তখন কি দেখেছিলাম যে একটাই মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, এবং সেখান থেকে কিন্তু হুবহু একই রকমের অপত্য জীব তৈরি হচ্ছে, কোনো ধরনের পরিবর্তন কিন্তু সেখানে নেই। যদি একটা আলু গাছ আমি রোপণ করি, যদি আমি একটা আলু রোপণ করি তাহলে সেখান থেকে নিশ্চয়ই আলুই পাবো, হুবহু সেম, কোনো পরিবর্তন নেই, আলু থেকে অন্য কিছু হয়ে যায়নি। বা আমি যদি একটা আম গাছ রোপণ করি, পরবর্তীকালে সেটা আমাকে আমই দেবে, উচ্ছে, কলা, বেগুন, মূলো এইসব কিছু দেবে না। অথবা
আমি যদি বলি যে অযৌন জননের ক্ষেত্রে অ্যামিবা যখন বিভাজিত হচ্ছে তখন সেখান থেকে কি তৈরি হচ্ছে? অ্যামিবাই তৈরি হচ্ছে, অন্য কিন্তু কিচ্ছু তৈরি হচ্ছে না। কিন্তু তোমাদের মনে হতে পারে যে দাদা তাহলে কি যৌন জননের মাধ্যমে অন্য কিছু তৈরি হয়ে যাচ্ছে? না, অন্য কিচ্ছু তৈরি হচ্ছে না, মানুষ থেকে মানুষই তৈরি হচ্ছে, বা আমরা বলতে পারি যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে জনিত্রী থেকে সেই জীবটাই তৈরি হচ্ছে। কিন্তু আলুর মধ্যে কোনো ধরনের আমরা প্রকরণ বা ভেদ বা আলাদা ধরনের কোনো বৈশিষ্ট্য সেটা কিন্তু দেখতে পাইনি। বা আম গাছ যেটা আমরা পুঁতলাম সেখান থেকে হুবহু কিন্তু একই ধরনের আম তৈরি হচ্ছে। প্রত্যেকটা ডালে যে বিভিন্ন আকার আকৃতি যুক্ত আম হয়ে রয়েছে তা কিন্তু না, তাদের স্বাদ, গন্ধ, বর্ণ সবই একই ধরনের। কিন্তু মানুষদের ক্ষেত্রে কি হচ্ছে? ধরো এটা আমার মায়ের ডিম্বাণু, এটা আমার পিতার দেহের শুক্রাণু, মাতা এবং পিতা। এবারে এদের দুজনের ডিম্বাণু এবং শুক্রাণুর যখন মিলন হলো তখন কি তৈরি হলো? তখন একটা শিশু তৈরি হলো, ঠিক আছে, একটা সন্তান তৈরি হলো। এবারে এই সন্তানটা হঠাৎ করে কি বলতে পারবে, বাজি রেখে বলতে পারবে যে না এটা যদি কন্যা সন্তান হয় তাহলে হুবহু সেটা মায়ের মতো দেখতে? কেউ কি বলতে পারবে হঠাৎ করে? না, কেউ কিচ্ছু কোনোদিন বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রকরণের সমাবেশ ঘটে, যার ফলে জনিত্রী জীব থেকে যে অপত্য জীবটা তৈরি হচ্ছে সেই অপত্য জীবটা কিন্তু হুবহু জনিত্রী জীবের সঙ্গে মেল খায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা ধরে নাও মিউকরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, পেনিসিলিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এদের ক্ষেত্রে যখন আমরা যৌন জনন দেখতে পাই তাদের মধ্যে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কিন্তু আবার বাহ্যিকভাবে কোনো পরিবর্তন কিন্তু আসে না, আভ্যন্তরীণ কিছু পরিবর্তন আসে যেটা তাদেরকে একটা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। না হলে কিন্তু কোনো প্রাণী বলো বা কোনো ধরনের জীব বলো তাদের মধ্যে যদি যৌন জনন সম্পন্ন না হয় এবং তারা যদি নিম্ন শ্রেণীর প্রাণী হয় তাহলে কিন্তু তারা পৃথিবীর বুক থেকে অবলুপ্ত হয়ে যাবে। তোমাদের আরেকটা জিনিস শুনলে খুব মজা লাগবে এবং খুব বিস্ময়কর জিনিসটা, সেটা কি যে বিভিন্ন ধরনের যে সমস্ত নিম্ন শ্রেণীর জীব আছে, নিম্ন শ্রেণীর যে সমস্ত জীব আছে তাদের মধ্যেও কিন্তু আমরা যৌন জনন দেখতে পাই। মনে হতে পারে যে দাদা এটা কি বলছো, যে নিম্ন শ্রেণীর যারা রয়েছে তাদের মধ্যে যৌন জনন দেখতে পাচ্ছি, এটা কি হয়ে গেল ব্যাপারটা? ব্যাপারটা হলো যে ধরো বিভিন্ন ধরনের পরিবেশের মধ্যে নিম্ন শ্রেণীর জীবরা নিজেদেরকে বজায় রাখছে, বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এবারে সেই পরিবর্তিত পরিবেশের মধ্যে যদি তাদের ভেতরে কোনো ধরনের প্রকরণ না আসে, কোনো ধরনের যদি ভেদ বা বৈশিষ্ট্য নতুন করে যদি তাদের মধ্যে সমাবেশ না ঘটে, নতুন করে যদি না আসে, তাহলে কি হবে? তাহলে কিন্তু তারা সেই প্রতিকূল পরিবেশের সঙ্গে কোনোভাবেই মানিয়ে টিকে উঠতে পারবে না, তারা ধীরে 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 কিন্তু অবলুপ্ত হয়ে যাবে। সেই জন্যই আমরা কি দেখছি যে বিভিন্ন ধরনের যে সমস্ত নিম্ন শ্রেণীর জীব রয়েছে তাদের মধ্যেও কিন্তু আমরা যৌন জনন প্রক্রিয়াকে অবলম্বন করতে দেখতে পাই। পরের স্লাইডে চলে আসো, সেখানে তার আগে আরেকটা জিনিস আমি একটুখানি বলে দিই, সেটা কি? সেটা হলো এই যে আমাদের এক্ষুনি পড়লাম আমরা যৌন জনন, সেই যৌন জননকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি ভাগে ভাগ করে থাকি? একটা হলো সংশ্লেষ অথবা কনজুগেশন, আর একটা কি? আর একটা হলো সিনগ্যামি। সিনগ্যামি, দাঁড়াও এটা একটুখানি ময়ের মতো হয়ে গেছে, এটা হলো সিনগ্যামি। সিনগ্যামিটা কি? সিনগ্যামিতে আমরা সাধারণত দেখতে পাই যে দুটো গ্যামেট একসঙ্গে আসে
এবং একসঙ্গে মিলন হওয়ার ফলে তাদের থেকে একটা জাইগোট তৈরি হয় এবং সেই জাইগোটটা পরবর্তীকালে পরিস্ফুরণের মাধ্যমে একটা ভ্রূণ বা শিশু তৈরি হচ্ছে। এবারে এই যে সংশ্লেষ বা কনজুগেশন, এটা কি হয়? নামটা শুনেই আমরা বুঝতে পারছি কনজুগেশন। কনজুগেশন মানে কি? কনজুগেশন মানে হলো, ধরো এরকম দুটো স্ট্র্যান্ড রয়েছে বা ফিতে রয়েছে, এই দুটো ফিতের মধ্যে যখন একটা যোগসূত্র তৈরি হবে বা যখন তারা পরস্পরের সঙ্গে একটা নালীর দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে, তখনই সেটাকে বলা হচ্ছে সংশ্লেষ অথবা কনজুগেশন। পরের স্লাইডে দেখো সংশ্লেষ বা কনজুগেশনে কি বলা হচ্ছে, যে স্পাইরোগাইরা বলে যে জীবটা আমরা দেখেছিলাম খন্ডি ভবনের মধ্যে, যে তারা খণ্ড হয়ে গিয়ে অযৌন জনন প্রক্রিয়া অবলম্বন করছে। এক্ষুনি কি বললাম, যে বিভিন্ন ধরনের যে সমস্ত নিম্ন শ্রেণীর জীব আছে তারাও কিন্তু নিজেদেরকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য, যাতে তাদের নিজেদের অস্তিত্ব অবলুপ্ত না হয়ে যায়, সেই জন্য তারাও কিন্তু যৌন জনন কিছু কিছু ক্ষেত্রে সম্পন্ন করে থাকে। না হলে কি হবে, না হলে তারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। স্পাইরোগাইরার কথাই ধরে নাও, স্পাইরোগাইরা কি করছে? স্পাইরোগাইরা আগে খন্ডি ভবন করছিল, অযৌন জননের একটা সিম্পল প্রক্রিয়া, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্পাইরোগাইরা আবার যৌন জনন করছে। যৌন জননের মধ্যে কি করছে? যৌন জননের মধ্যে সংশ্লেষ বা কনজুগেশন করছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে জনিত্রী জীব এ আছে এবং জনিত্রী জীব বি আছে। এই এ এবং বি নামক যে দুটো জনিত্রী জীব আছে বা দুটো স্পাইরোগাইরার ফিতে আছে, এরা পরস্পরের সঙ্গে একটা নালীর মাধ্যমে যুক্ত হয়ে রয়েছে। দেখো সেই নালীটাকে আমরা কি লিখেছি? সেই নালীটাকে আমরা লিখেছি সংশ্লেষ নালী। সেই নালীটাকে আমরা লিখেছি সংশ্লেষ নালী। সংশ্লেষ নালী কেন বলা হচ্ছে? কারণ এই নালীটার সাহায্যে এই দুটো ফিতে পার্টিকুলার এই জায়গাটায় যুক্ত হবে এবং যুক্ত হয়ে এই কোষ থেকে যা উপাদান আছে সেইটা এই কোষের মধ্যে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্পাইরোগাইরার যে ফিতের মতো দুটো স্ট্রাকচার, তারা পরস্পর যুক্ত হয়ে এই কোষ থেকে এই কোষের মধ্যে যে সমস্ত জিনগত পদার্থগুলো রয়েছে সেগুলোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করে দিচ্ছে। এবং স্থানান্তর করে দেওয়ার ফলে এগুলো আগে কি ছিল? এগুলো আগে সমস্ত ছিল কিন্তু হলো হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ। এবার দুটো এন একটা জায়গায় যদি চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে? n+n মানে 2n, মানে কি তৈরি করলো? জাইগোস্পোর। এটা মাথায় রাখবে, খুব হট টপিক একটা কোশ্চেন, যে জিজ্ঞাসা করা হয় যে স্পাইরোগাইরার যৌন জনন প্রক্রিয়ায় অবশেষে কি উৎপন্ন হয়ে থাকে ডিপ্লয়েড ক্রোমোজোম কোষযুক্ত? সেটা হলো জাইগোস্পোর। জাইগোট লিখে দিও না, জাইগোট আমরা সিনগ্যামিতে দেখব। জাইগোস্পোর কোথায় দেখতে পাচ্ছি? সংশ্লেষ অথবা কনজুগেশন যে পদ্ধতিটার নাম আমরা বলছি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানেও যদি লক্ষ্য করো, এই যে বুঝতে পারছো দুটো স্পাইরোগাইরা এদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছে। এই যে কানেকশনটা, এবার এই কানেকশনটা কি করছে? একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যে জিনগত উপাদানগুলো রয়েছে, পদার্থগুলো রয়েছে, সেগুলোকে একটা থেকে আরেকটায় স্থানান্তরিত করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে? একটার মধ্যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং সেটা ডিপ্লয়েড ক্রোমোজোম যুক্ত কোষ হয়ে যাচ্ছে এবং তার নাম জাইগোস্পোর। আরো কার মধ্যে দেখতে পাই? প্যারামিশিয়ামের মধ্যেও কিন্তু আমরা এই প্রক্রিয়াটা দেখতে পাই। প্যারামিশিয়াম কি করে? প্যারামিশিয়াম এখানে এই বরাবর যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে এদের দেহের জেনেটিক পদার্থটাকে এদের মধ্যে পাঠিয়ে দেয়। তার ফলে কিন্তু তারা সংশ্লেষ বা কনজুগেশন পদ্ধতিটাকে সম্পন্ন করে থাকে। তোমাদের আরো খুব 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 একদম স্টার মার্ক দেওয়া, ডবল স্টার মার্ক দেওয়া গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি, যদি জিজ্ঞেস করে যে সংশ্লেষ বা কনজুগেশন কোন উদ্ভিদের মধ্যে দেখা যায়? কোন উদ্ভিদের মধ্যে দেখা যায়? আমরা এদের কথা বলবো, মানে স্পাইরোগাইরার কথা বলবো। আর যদি বলে কোন প্রাণীর মধ্যে দেখা যায়, আমরা তখন এদের কথা বলবো, মানে প্যারামিশিয়ামের কথা বলবো। মনে থাকবে সবার? খুব ভালো করে কিন্তু একদম সহজ ভাষায় বলে দিলাম, আর কোনোদিন কিন্তু ভুলবে না তোমরা। তারপরে চলে আসো যৌন জননের যেটা আরেকটা প্রকারভেদ ছিল, যেটাকে আমরা বলে থাকি সিনগ্যামি। এখানে এই যে সিন, দাঁড়াও, এই যে সিন কথাটা রয়েছে, এই যে সিন কথাটা রয়েছে, সিন কথাটার মানে কি? সিন কথাটার মানে হলো টুগেদার। ঠিক আছে, টুগেদার। আর গ্যামি কথাটার মানে কি?
গ্যামি কথাটার মানে হলো গ্যামেটকে বোঝানো হচ্ছে। মানে সহজ কথায় বললে, যখন জনিত্রী জীব থেকে দুটো আলাদা আলাদা জনিত্রী জীব থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস শুক্রাণু ডিম্বাণু, নিশ্চয়ই আমরা এটুকু তো বুঝতে পারছি কমন সেন্স লাগিয়ে যে এটা একটা জনিত্রী থেকে তো উৎপন্ন হচ্ছে না, এটা দুটো জনিত্রী জীব থেকে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা উৎপন্ন হয়েছে, প্রত্যেকটা দুটো আলাদা আলাদা জনিত্রী জীব থেকে উৎপন্ন হয়েছে। এবার এই যে দুটো গ্যামেট রয়েছে, প্লাস মাইনাস বলো বা শুক্রাণু ডিম্বাণু বলো, এরা এই যে দুটো গ্যামেট একসঙ্গে যুক্ত হয়ে গেল, এই যে দেখো একসঙ্গে যুক্ত হয়ে গেল এবং যুক্ত হয়ে গিয়ে যেহেতু জাইগোট তৈরি করছে, সেই জন্য এই প্রসেসটাকে আমরা বলে থাকি সিনগ্যামি। এখানে কি উৎপন্ন হচ্ছে? জাইগোট উৎপন্ন হচ্ছে। কার মধ্যে? সিনগ্যামির মধ্যে। কার মধ্যে? সিনগ্যামির মধ্যে। আর আগেরটায় আমরা কি দেখলাম? জাইগোস্পোর উৎপন্ন হচ্ছে। কার মধ্যে? কনজুগেশন বা সংশ্লেষ প্রক্রিয়ার মধ্যে। এবারে এই যে সিনগ্যামিটা রয়েছে, এটাকে আমরা তিনটে একদম সহজ সরল ভাবে পড়বো, একদম তিনটে ভাগে আমরা ভাগ করে থাকি। কি কি তিনটে ভাগে ভাগ করে থাকি? একটাকে বলা হয় আইসোগ্যামি, একটাকে বলা হয় অ্যানাইসোগ্যামি, একটাকে বলা হয় উগ্যামি। তাহলে দাদা তুমি কি ব্যাখ্যাগুলো দেবে না? অবশ্যই দেবো। ব্যাখ্যা কেন দেবো না? ব্যাখ্যার মধ্যে কি হচ্ছে? আইসো, এই যে আইসো কথাটা রয়েছে, আইসো কথাটার মানেই হলো সমান। এই যে আইসো, আইসো কথাটার মানেই হলো সমান আকার আকৃতি এবং আয়তন যুক্ত। ঠিক আছে, তাহলে আইসো গ্যামেট মানে একই আকার আকৃতি যুক্ত দুটো গ্যামেট যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা জাইগোট তৈরি করছে এবং তারা দুজনেই সচল ক্ষমতা যুক্ত, তাদেরকে তখন আমরা সেই প্রক্রিয়াটাকে কি বলছি? আইসোগ্যামি। মনে থাকবে। তারপরে চলে আসো অ্যানাইসোগ্যামি। অ্যানাইসো কথাটার মানেই হলো, অ্যানাইসো কথাটার মানেই হলো অসমান। অসমান, অসমান মানে কি? অসমান, এখানে কোন জিনিসটা সমান অসমানের কথা বলা হচ্ছে? গ্যামেটের আকার আকৃতি এবং আয়তন, এই তিনটে জিনিসের সমান অসমানের কথা আমরা বলছি। আগেরটাই লক্ষ্য করো, একই আকার আকৃতি আয়তন যুক্ত গ্যামেট ছিল। পরেরটাই লক্ষ্য করো, একটা বড় একটা ছোট, কিন্তু দুজনেই সচল ক্ষমতা যুক্ত। একটা বড় একটা ছোট, তার মানে সমান কি হলো তারা আকার আকৃতি আয়তনের দিক থেকে? না। তার মানে তাদের যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা গ্যামেট তৈরি করছে এবং সেখান থেকে পরবর্তীকালে পরিস্ফুটনের মাধ্যমে জাইগোট তৈরি করছে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি অ্যানাইসোগ্যামি। আর উগ্যামি কোথায় আমরা দেখতে পাচ্ছি? উগ্যামি আমরা দেখতে পাই মানুষদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যেমন মানুষদের ক্ষেত্রে একদম সহজ সরল ভাষায়, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপন্ন হয়, পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু উৎপন্ন হয়। এবার এই ডিম্বাণু এবং শুক্রাণু যখন পরস্পর যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার ফলে কি তৈরি করছে? একটা জাইগোট তৈরি করছে, বা আমরা বলতে পারি পরবর্তীকালে এই জাইগোটটাই পরিস্ফুটনের মাধ্যমে একটা ভ্রূণ তৈরি করছে, যেই ভ্রূণটা পরবর্তীকালে বড় হয়ে আমরাই তৈরি হচ্ছে, সন্তানরা তৈরি হচ্ছে। এই হলো যৌন জননের দুটো একদম সহজ সরল প্রকার। এরপরে চলে আসবো যে জিনিসটা, সেটা সাধারণত আমি দাবি করে বলতে পারি যে ইউটিউবে অনেক ভিডিও আমি লক্ষ্য করেছি, সেগুলোই কিন্তু ছাত্রছাত্রীদের মাধ্যমিক ওরিয়েন্টেড যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুসারে কিন্তু সেই জিনিসটা তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না। কি এমন জিনিস আলোচনা করা হচ্ছে না? সেটা হলো প্রথমত অযৌন জননের সুবিধা অসুবিধা এবং যৌন জননের সুবিধা অসুবিধা এবং তার সঙ্গে পার্থেনোজেনেসিস। আমি অনেকগুলো দেখেছি এদিক ওদিক সেদিকে ভিডিও, কিন্তু আমি কোথাও প্রপার জিনিসটা দেখতে পেলাম না। আমি বললাম তাহলে ছাত্রছাত্রীদের তো জিনিসগুলো বলতে হবে যে জিনিসগুলো কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা প্রথমে আগে পার্থক্যটা একটু দেখি। পার্থক্যটার ক্ষেত্রে এরকম একটা ছক আমি এখানে সাজিয়ে রেখেছি, ফিল আপ কিন্তু তোমরাই করবে। ভিডিওটাকে পজ করে তোমরাই এখানে আগে ভেবে চিন্তে বলবে। এখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অনেক সময় কি করে, বলে দেবে নরমালি যে অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য লেখো, অথবা এরকমও বলতে পারে যে অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য লেখো এবং তার সঙ্গে এই তিনটে যে পয়েন্ট রয়েছে, এই তিনটে পয়েন্টের উপরে বা এই চারটে পয়েন্টের উপরে ভিত্তি করে তোমরা পার্থক্যটা লিখবে। তখন তোমাদের বিষয় অনুপাতে ভিত্তি করে এইরকম ছক কেটে লিখতে হবে। আর যদি না দেওয়া থাকে কোনো ধরনের বিষয়বস্তু, তাও কিন্তু আমি বারবার বলছি এই বিষয়গুলোকে মনে রাখবে। একদম সহজ সরল বিষয়, এমন কিচ্ছু কঠিন বিষয় নয়।
প্রথমটা কি? প্রথমটা হলো জনিত্রী জীবের সংখ্যা। অযৌন জননে আমরা কি পড়েছিলাম? একটা মাত্র অ্যামিবা লাগে, একটা মাত্র প্যারামিশিয়াম লাগে, একটা মাত্র সমস্ত জীব জনিত্রী জীব লাগছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে একটি মাত্র, বলতে পারি কি পারি না? একটি মাত্র জনিত্রী জীব, একটি মাত্র জনিত্রী জীব প্রয়োজন হয়, তোমরা বাক্য হিসেবে লিখবে। যৌন জননে কি বললাম? যৌন জননে সব সময় আমরা কনজুগেশনের ক্ষেত্রে বলো, কনজুগেশনের ক্ষেত্রে আমরা স্পাইরোগাইরা দেখলাম, প্যারামিশিয়া দেখলাম, দুটো করে লাগলো। আমরা এই যে সিনগ্যামি দেখলাম, সিনগ্যামিতে কি দেখলাম? দুটো করে গ্যামেট আসছে, তার মানে নিশ্চয়ই দুটো জনিত্রী জীব আছে। এবার দুটো জনিত্রী জীব মানে এখানে আমরা কি লিখবো? দুটি জনিত্রী জীব। দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়ে গেল। তারপরে চলে আসো একক। অযৌন জননের ভিডিওটা যারা যারা দেখেছো তারা এক চান্সে বলতে পারবে অযৌন জননের একক কি? অযৌন জননের একক হলো রেণু। আমি বারবার বলেছিলাম অযৌন জননের একক হলো রেণু, খুব হট টপিক একটা কোশ্চেন। আর যৌন জননের একক কি? যৌন জননের একক তো আমরা সবাই জানি, গ্যামেট। এতক্ষণ ধরে বললাম গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেট তৈরি হচ্ছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। এই যে গ্যামি 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 কথাটা বলা হচ্ছে, তার মানে কি? গ্যামেটের কথা বলা হচ্ছে। গ্যামেট উৎপাদন প্রক্রিয়া, গ্যামেট উৎপাদন প্রক্রিয়া মানে হলো অযৌন জননের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। আমরা কোথাও বলতে পারবো যে আমরা যখন অ্যামিবা পড়েছিলাম বা হাইড্রা পড়েছিলাম, অযৌন জনন প্রক্রিয়ার মধ্যে তাদের একটারও দেহে গ্যামেট উৎপন্ন হয়েছিল? একটারও দেহে কিন্তু গ্যামেট উৎপন্ন হয়নি। তার মানে অযৌন জননে গ্যামেট উৎপাদিত হয় না, আমরা দেখতে পাই না ঘটনাটা। যৌন জননে কি? এককিত গ্যামেট, তার মানে গ্যামেট উৎপাদিত হয়, অবশ্যই হয়। তারপরে চলে আসো কোষ বিভাজন পদ্ধতি। এখানে বিভাজনটা কিরকম আমরা দেখতে পাচ্ছি না যে নয় মাইটোসিস আছে, নহলে মাইটোসিস আছে, আর আরেকটা বিশেষ ঘটনা, ব্যতিক্রম ঘটনা, সেটা কি? সেটা হলো যখন রেণু উৎপাদন হচ্ছে, রেণু উৎপাদনের সময় কি কোষ বিভাজন হচ্ছে? মিওসিস। সবাই মনে রাখবে, রেণু উৎপাদনের সময় কি হচ্ছে? মিওসিস। কিন্তু যৌন জননের ক্ষেত্রে আমরা যখন গ্যামেট উৎপাদিত হচ্ছে, গ্যামেট উৎপাদিত হওয়ার সময় মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। কিন্তু এই গ্যামেটের যখন মিলন হয়ে জাইগোট তৈরি হচ্ছে, সেই জাইগোটটার যখন পরিস্ফুরণ ঘটছে, সেই জাইগোটের পরিস্ফুরণের সময় বা জাইগোটটা বড় হয়ে ওঠার সময় তখন কি প্রক্রিয়া আমরা দেখতে পাই? মাইটোসিস। তারপরে চলে আসো অপত্য জনুর প্রকৃতি। অপত্য জনু হুবহু জনিত্রী জীবের মতন হয়। ঠিক আছে? আর যৌন জননের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? সেখানে কিন্তু অপত্য জীব উন্নত বৈশিষ্ট্য যুক্ত হয়, তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে আমরা প্রকরণ অথবা এটাকে সহজ ভাষায় বলে থাকি ভেদ, সেটা দেখা যায়। বোঝা গেল? তাহলে সব কটা পয়েন্ট একদম সহজ সরল ভাষায় তোমরা কিন্তু এগুলো লিখবে।
শুধু বারবার বলছি কনসেপ্টটা মাথায় রাখবে। কনসেপ্ট মাথায় রাখলে সব কিছু জিনিস তোমরা নিজে থেকে লিখতে পারবে, তখন কিন্তু কোনোভাবে তোমাদের ভুল হবেই না। তোমরা তখন সব জিনিস তোমাদের মাথায় গেঁথে থাকবে। তারপরে চলে আসো অযৌন জননের যে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা। সুবিধা কি কি আছে? প্রথম সুবিধা হলো একটা মাত্র জনিত্রজীবের প্রয়োজন হয়। এবারে যেহেতু একটা মাত্র জনিত্রজীবের প্রয়োজন হয়, তাহলে সেখানে প্রক্রিয়াটা খুব আবশ্যিক হয়ে যায়, খুব অবভিয়াস হয়ে যায়। কেন? তোমাদের মনে হতে পারে যে তারা কেন ব্যাপারটা এরকম কেন হলো, যৌন জননে কি পাওয়া যাচ্ছে না? যৌন জননে আছে, অবশ্যই আছে, কিন্তু যৌন জননে দুটো জনিত্রজীবের প্রয়োজন হয়। দুটো জনিত্রজীব মানে কি? ধরো একজন মিটিং করার জন্য বা মিলনের জন্য রেডি আছে, কিন্তু আর একজন সেই মুহূর্তে এখনো গড়ে উঠতে পারেনি বা বড় হয়ে উঠতে পারেনি, তার মানে তাদের মধ্যে মিটিং হবে না বা মিলন হবে না। বা একজন রেডি আছে আর একজন রেডি নেই, তাহলে কি হচ্ছে? একজনের উপরে ভিত্তি করে কিন্তু যৌন জনন হবে না, সেখানে কিন্তু দুজন লাগবে। কিন্তু অযৌন জননে কি হচ্ছে? একটা মাত্র জনিত্রজীবের প্রয়োজন হয়। আমরা বারবার বলেছিলাম আগের ভিডিওগুলো যদি দেখে থাকো, অ্যামিবা একটা, প্যারামেসিয়াম একটা, হাইড্রা একটা, স্পাইরোগাইরা একটা, এগুলো সব কিন্তু একটা করেই ছিল, এবং তারাই নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াকে অবলম্বন করার মাধ্যমে ওই একটা জনিত্রী জীব থেকেই দুটো, তিনটে, 10টা, 12টা, 100টা এরকম করে অপত্য জীব তৈরি করে নিচ্ছে। তাদের কিন্তু কারোর উপর ভরসা করে থাকতে হচ্ছে না। তার মানে এখানে একটি মাত্র জনিত্রী জীবের প্রয়োজন হয়, এবং তার সঙ্গে সঙ্গে এরা খুব তাড়াতাড়ি কোষ বিভাজন প্রক্রিয়াটাকে অবলম্বন করে। তার ফলে কি হচ্ছে? এরা অল্প সময়ের মধ্যে প্রচুর সংখ্যক অপত্য তৈরি করে ফেলে নিচ্ছে। সাপোজ ধরে নাও যে প্রথম 1 মিনিটে এটা একটা অ্যামিবা ছিল, 5 মিনিট পরে সেখান থেকে হয়ে গেল 10টা অ্যামিবা, ঠিক আছে? আরো 15 মিনিট পরে আমরা দেখছি সেখান থেকে হয়ে গেছে 100টা অ্যামিবা। জাস্ট বোঝার সুবিধার জন্য তোমাদের বলছি। আরো কিছুক্ষণ পরে গিয়ে দেখছি সেখান থেকে হয়ে গেছে 1000টা অ্যামিবা। যৌন জননে এই 20 মিনিটের মধ্যে বা যতই ধরি 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও যদি ধরি হাইয়েস্ট, আমি 1 ঘন্টার মধ্যে 1000টা অ্যামিবা, 1000টা জীব তৈরি করা সম্ভব যৌন জননে? যৌন জননে একটাই জীব তৈরি হবে এবং তাদের মধ্যে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব তৈরি হচ্ছে। তাদের কিন্তু বেঁচে থাকার ক্ষমতা বা অভিযোজ্যতা এগুলো কিন্তু অনেক বেশি। তারা পরিবর্তিত পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, কিন্তু এরা নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না। কেন? কারণ এদের মধ্যে কোনো উন্নত বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে না। এরা র্যাপিডলি, একদম দ্রুতভাবে নিজেদেরকে বিভাজন করে অত্যন্ত কম সময়ের মধ্যে অসংখ্য অপত্য তৈরি করে ফেলে। এটাও একটা কিন্তু এদের খুব গুরুত্বপূর্ণ সুবিধা। তারপরে এদের যে বিভাজনটা হচ্ছে, সেই বিভাজনটা কিন্তু অনুকূল পরিবেশে সবসময় হবে। যদি প্রতিকূল পরিবেশ থাকে, প্রতিকূল পরিবেশে কিন্তু বিভাজন সাধারণত হয় না, ঠিক আছে? তাহলে আরেকটা সুবিধা কি? অনুকূল পরিবেশের কিন্তু দরকার পড়বে, এবং এটা খুব সহজ সরল পদ্ধতি, একদমই সহজ সরল পদ্ধতি। আমরা তো কোষ বিভাজনও পড়বো, সেই কোষ বিভাজনের সময় আমরা দেখেছিলাম যে কোষ বিভাজনের মধ্যে কি হয়, আমাদের দেহের মধ্যে ক্রোমোজোম তৈরি হচ্ছে, বেনতন্তু তৈরি হচ্ছে, ওরে বাবারে বাবা কত কিছু তৈরি হচ্ছে। কিন্তু এদের মধ্যে কি হয়? এদের মধ্যে একটা এরকম অ্যামিবা রয়েছে, একটা অ্যামিবা থেকে ডাইরেক্টলি মাঝখান থেকে একটা ডাম্বেলের মতো গঠন তৈরি করে এরকম দুটো অপত্য অ্যামিবা তৈরি হয়ে গেল। এরকম ভাবে দুটো অপত্য অ্যামিবা তৈরি হয়ে গেল, বাস হয়ে গেল। এদের মধ্যে না আছে কোনো ক্রোমোজোমের গঠন, না আছে বেনতন্তুর কোনো গঠন, অত কোনো ভজঘট ব্যাপারটাই না। আর না হলে মাঝখান থেকে যদি কেটে যায়, দুটো আলাদা খণ্ড হয়ে গেল। এইরকম ভাবে তাদের প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে। সেজন্য এগুলো খুব সহজ সরল পদ্ধতি। এবারে যেমন সব জিনিসের একটা প্রোস থাকে, মানে একটা পজিটিভ দিক থাকে, একটা তো নেগেটিভ দিকও থাকে। নেগেটিভ দিকটা কি? নেগেটিভ দিকটা হলো যে এই যে এত অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণে অপত্য তৈরি হয়ে গেল, এবার অপত্যকে খেতে দেবে কি? অপত্যকে খেতেটা দেবে কি? একটা নির্দিষ্ট জায়গা, ধরো এতটুকু একটা জায়গা ছিল, এতটুকু জায়গায় একটা অ্যামিবা এত সংখ্যক অপত্য তৈরি করেছে। প্রথমত এই জায়গাটায় আর ওরা কোলান দিয়ে উঠতে পারছে না, এরা পুরো একদম পুরো কনজেস্টেড হয়ে গেছে। তারপরে এরা আবার আরো জননের মাধ্যমে আরো অযৌন জনন করে আরো সংখ্যা বাড়াচ্ছে। তাহলে তো প্রথমত একটা স্থানাভাব দেখা দেবে, স্থানের অভাব হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে খাদ্যের অভাব হয়ে যাবে। কারণ অতগুলো অপত্য অ্যামিবা খাবে কি? থাকবে কোথায়? খাবে কোথায়? তার মানে
অল্প সময়ের মধ্যে যেহেতু প্রচুর সংখ্যক অপত্য তৈরি হয়, তার ফলে তাদের মধ্যে খাদ্য এবং স্থানের অভাব দেখা যায়। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ভেদ বা প্রকরণ দেখা যায় না। ভেদ বা প্রকরণ মানে কি, আগেও যেটা আলোচনা করেছিলাম, একটা অপত্য অ্যামিবা বা একটা জনিত্রী অ্যামিবা থেকে যখন একটা অপত্য অ্যামিবা তৈরি হচ্ছে, সেটা কিন্তু হুবহু জিনগত দিক থেকে বলো বা বাহ্যিক দিক থেকে বলো, হুবহু জনিত্রী জীবের মতো হয়, কোনো পার্থক্য নেই। মানে বলতে পারো একটা আয়না সামনে রেখে দিলে আমাকে দেখতে যেরকম আয়নায় হুবহু লাগছে, ওরকম একটা অপত্য জীব তৈরি হচ্ছে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, কেউ কি বলতে পারবে হরপ করে যে আমি আমার বাবার মতো ডিট্টো দেখতে? কোনো ছেলে বলতে পারবে যে একদম 100 দেখতে, 100 বড় আবার 110% মিলে যাচ্ছে, এরকম বলতে পারবে? বলতে পারবে না। কোনো মেয়ে বলতে পারবে কি যে তাদের মধ্যে একদম মায়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা মা যেরকম দেখতে পুরো 100 সেম টু সেম দেখতে? না। তাহলে আমরা কিন্তু এদের মধ্যে কোনো ধরনের ভেদ বা প্রকরণ দেখতে পাই না, তার ফলে এটাও কিন্তু এদের একটা বড় অসুবিধা। তারপরে অভিব্যক্তি এবং বিবর্তনও এদের মধ্যে ঘটে না। তার মানে এই যে পরিবর্তিত পরিবেশ, হঠাৎ করে এটা তো অনুকূল পরিবেশে বিভাজিত হয়ে গেল, খুব ভালো করে একদম মনের স্বাচ্ছন্দ্যে অনুকূল পরিবেশ ছিল, একদম গাঁতিয়ে বিভাজিত হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে এরা হঠাৎ করে একটা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়ে গেছে। যখনই এক্সট্রিম একটা কন্ডিশনের সম্মুখীন হয়ে যাচ্ছে, অন্য কোনো জীবের কথাই বলে নাও না কেন, নিম্ন শ্রেণী স্পাইরোগাইডার কথা বলে নাও না কেন বা হাইড্রার কথা বলে নাও না কেন, এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, তখন কিন্তু এরা আর বেঁচে থাকতে পারে না। তখন কি হয়, এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে 1000টা অপত্য জীব তৈরি হয়েছে, 1000টার মধ্যে দেখবে হয়তো সারভাইভ করে মাত্র 100টা পড়ে রয়েছে। কেন? কারণ এদের অভিযোজ্যতা কম, এদের বেঁচে থাকার টেন্ডেন্সি কম, এদের মধ্যে তো কোনো উন্নত বৈশিষ্ট্যই নেই, তার ফলে এরা সেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না। কিন্তু আমরা কি, আমরা উন্নত শ্রেণীর জীব, আমরা যৌন জ্বলন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছি, আমরা যে কোনো ধরনের পরিবর্তিত পরিবেশের সঙ্গে, শীত হোক, গরম হোক, বর্ষা হোক, সিয়াচেনের পরিবর্তিত পরিবেশ হোক, সিয়াচেনেও মানুষরা থাকে, সেখানে কিন্তু মাইনাসে টেম্পারেচার চলে। এবার তার ফলে কি হচ্ছে, তার ফলে তারা কিন্তু সেখানে থাকতে পারে, সেই এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারবে না, কিন্তু উন্নত শ্রেণীর প্রাণীরা থাকতে পারবে। এটা হলো তাদের আরেকটা অসুবিধা। আর লাস্ট অসুবিধা কি? লাস্ট অসুবিধা যেটা এক্ষুনি বললাম তোমাদের, অভিযোজন ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। যদি তাদের মধ্যে কোনো ধরনের উন্নত বৈশিষ্ট্য না আসে, তাহলে কি হবে, তাদের মধ্যে তো ধীরে ধীরে সেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে বেঁচে থাকার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাও তো কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ তার মধ্যে কোনো ধরনের প্রকরণ নেই, তাদের মধ্যে কোনো ধরনের জিনগত পরিবর্তন নেই, কোনো মিউটেশন নেই। তার ফলে কি হচ্ছে, তারা একঘেয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে। এবার এই একঘেয়ে ব্যাপারটা কিন্তু পরিবেশ মেনে নেয় না, পরিবেশ পাল্টাচ্ছে। আজ থেকে যদি বলো, তোমার দাদুকে যদি জিজ্ঞাসা করো, তাহলে আজ থেকে 90 বছর আগে এক রকমের পরিবেশ ছিল, এখন আলাদা রকমের পরিবেশ। আরো 100 বছর যদি আমরা এগিয়ে যাই, ভবিষ্যতে চলে যাই, তাহলে কিন্তু সেই সময় আরেক রকমের পরিবেশ হবে। তার মানে আমরা নিজেদেরকে কিন্তু খাপ খাওয়াচ্ছি পরিবেশের সঙ্গে, কিন্তু এরা খাপ খাওয়াতে পারে না। কেন? কারণ এদের মধ্যে তো কোনো ধরনের উন্নত বৈশিষ্ট্য সমাবেশই ঘটছে না, তার ফলে এরা কিন্তু অভিযোজন ক্ষমতাটা এদের কমে যায় ধীরে ধীরে। আশা করি পুরোটা খুব ভালো করে বোঝা গেছে। তারপরে চলে অযৌন জননের সুবিধা এবং অসুবিধা। এটা আজকে একদম আমরা বলতে পারি একদম শেষের আগে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথম বৈশিষ্ট্য হলো জিনগত বৈচিত্র্য আমরা দেখতে পাবো, অবশ্যই দেখতে পাবো। কেন দেখতে পাবো না? তার কারণ হলো মাতৃদেহ থেকে একটা গ্যামেট আসছে, পিতৃদেহ থেকে একটা গ্যামেট আসছে। দুটো গ্যামেটের মিলনের ফলে যখন একটা জীব তৈরি হচ্ছে, দুটো জীবের মাতৃ গ্যামেট এবং পিতৃ গ্যামেট দুটো তো আলাদা আলাদা বৈশিষ্ট্য ছিল। এবার সেই আলাদা আলাদা দুটো বৈশিষ্ট্য যখন এক জায়গায় এসছে, তার মানে নতুন কিছু একটা ঘোটালা পাকিয়ে তৈরি করছে, নতুন কোনো বৈশিষ্ট্য একটা তৈরি করছে, নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব। তাহলে আমরা সেখানে কিন্তু জিনগত বৈচিত্র্যটা দেখতে পাচ্ছি। মানে আমি কিন্তু হুবহু আমার বাবার মতো দেখতে নয়, আমি কিন্তু হুবহু আমার মায়ের মতোও দেখতে না, আমার মধ্যে দুজনেরই জিন রয়েছে এবং দুজনেরই জিনের যে বৈচিত্র্য, সেটা কিন্তু আমার দেহ থেকে প্রকাশিত হচ্ছে। আমাদের নেক্সট জেনারেশন যেটা আছে, তাদের মধ্যে আবার তাদের পরবর্তী যে জেনারেশন গুলো রয়েছে, সেগুলোর মধ্যে আবার জিনগত বৈচিত্র্য প্রকাশ পাবে। এইভাবেই কিন্তু জননটা এগিয়ে যাচ্ছে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা অযৌন জননের মধ্যে দেখেছিলাম, যে পরিবর্তিত পরিবেশের সঙ্গে এরা কিন্তু মানিয়ে নিতে পারে না, এদের অভিযোজন ক্ষমতাটা কম এবং এদের অভিব্যক্তি এবং বিবর্তনও ঘটে না। কিন্তু এরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে সহসাই মানিয়ে নিতে পারে। এই যে আমাদের কথাই ধরে নাও না কেন, আমাদের যদি অত্যাধিক কোনো গরম মরুভূমিতে গিয়ে ছেড়ে আসা হয়, আমরা কি সঙ্গে সঙ্গে মরে যাব? আমরা কি সার্ভাইভ করবো না? আমরা বেঁচে থাকবো না? আমরা তো বেঁচে তো থাকবো, সঙ্গে সঙ্গে তো আর মরে যাব না। যদি আমাদের খুব ঠান্ডা পরিবেশে দার্জিলিং এ ধরে দিল, আমি সিয়াচেনে ধরলাম না, দার্জিলিং এ বা কালিম্পং এ বরফ পড়ছে, সেই সময় রেখে দেওয়া আসা হয়,
আমরা তো বেঁচে থাকবো, আমরা তো মরে যাচ্ছি না। ঠিক একইভাবে এই যৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের জীবদেহের ভেতরে বিভিন্ন ধরনের জিনগত বৈচিত্র্যের সমাবেশ ঘটছে, এক জায়গায় আসছে এবং একটা নতুন জিনগত বৈচিত্র্য সেখান থেকে বেরিয়ে আসছে, তার ফলে কি হচ্ছে, তারা কিন্তু পরিবেশের সঙ্গে অনেক ভালোভাবে খাপ খাইয়ে অভিযোজিত হয়ে তারা বেঁচে থাকতে পারবে এবং তাদের অভিযোজন ক্ষমতাটাও খুব শক্তিশালী প্রকৃতির হয়ে থাকে। দেখো, খুব শক্তিশালী প্রজাতির সৃষ্টি হয় এবং এদের অভিযোজন ক্ষমতাটাও খুব সহজ এবং উন্নত প্রকৃতির হয়ে থাকে। তারপরে হলো বিবর্তনের সহায়তা। বিবর্তনের সহায়তা মানে হলো এই যে পরিবর্তিত পরিবেশের সঙ্গে আমরা এই যে নিজেদেরকে একটা খাপ খাইয়ে নিচ্ছি, আমাদের মধ্যেও যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলো আসার ফলে কি হচ্ছে, কোনো একটা জীব কোনো একটা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারছে। আমাদের দেহের ভেতরের পরিবর্তনগুলো হয়েছে বলে আমরা বেঁচে থাকতে পারছি। এটাকে কি বলা হচ্ছে? এটাকেই বলা হচ্ছে বিবর্তন। তারপরে হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরো ভালো বুঝতে পারবো। ধরো পাশে কেউ যদি ফট করে একটা হেঁচে দিল, আমাদের কি সেই মিলি সেকেন্ডের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে আমরা কি জ্বর অসুখে পড়ে যাই? না তো, আমরা তো তার মধ্যে পড়ছি না, অত সহসা পড়ছি না। কেন পড়ছি না? কারণ আমাদের দেহের ভেতরে বিভিন্ন ধরনের জিনগত বৈচিত্র্য এতটাই আমাদের ডেভেলপ করেছে, এতটাই ভালো আমাদের দেহের মধ্যে জিনগত বৈচিত্র্যটা বা উন্নত প্রজাতির আমরা, তার ফলে কিন্তু আমরা সহসা রোগ প্রতিরোধে আমরা কিন্তু ক্ষমতাটা বৃদ্ধি করেছি। অসুবিধা কি? প্রথমত হলো সময় খুব বেশি লাগে। 9 মাসে মানুষের ক্ষেত্রে যদি ধরে নিই বোঝার সুবিধার জন্য, মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, 9 মাসে একটা সন্তান হচ্ছে, সেখানে অ্যামিবার 1 ঘন্টায় 1000টা অপত্য তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এখানে সময়টা বেশি লাগছে, কিন্তু এই যে সময় বেশি লাগছে, টাইম নিচ্ছে, কিন্তু টাইম নেওয়ার পরে একটা খুব ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা খুব ভালো অপত্য তৈরি হচ্ছে, যে অপত্যটা কিন্তু বিগত যতই কন্ডিশন খারাপ হোক না কেন, যতই এক্সট্রিম কন্ডিশন হোক না কেন, তারা কিন্তু মারা যাবে না। শক্তি বেশি ব্যয় হয়। কোনো একটা মায়ের গর্ভে যখন কোনো একটা শিশু বেড়ে উঠছে, তখন তো মাতৃদেহের যে শক্তি রয়েছে সেই শক্তিটা তো ব্যয় হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে গ্যামেট উৎপাদন প্রক্রিয়া, সেই গ্যামেট উৎপাদনেও কিন্তু আমাদের দেহের শক্তি খরচ হচ্ছে, তাহলে শক্তিরও কিন্তু ব্যয়টা অনেকটা বেশি হয়। তার সঙ্গে সঙ্গে সন্তান উৎপাদনের হারটা কম। সন্তান উৎপাদনের হার মানে কি? এই যে এক্ষুনি বললাম সময় বেশি লাগছে, সময় বেশি লাগছে। ধরো 1 ইয়ার সময়টা বেশি লাগলো, কটা অপত্য তৈরি হলো? একটা ধরে নিলাম সন্তান তৈরি হলো, একটা সন তৈরি হলো, ঠিক আছে? এই যে একটা ছেলে তৈরি হলো 1 বছরে তৈরি হলো, মানে সময়টাও বেশি লাগলো, তার সঙ্গে সঙ্গে সন্তান উৎপাদনের হারটাও খুব কম। 1 বছরে একটা ছেলে তৈরি হয়েছে বা 1 বছরে একটা কন্যা সন্তান তৈরি হয়েছে, বোঝা গেল? তারপরে হলো দুটো অভিভাবকের কিন্তু প্রয়োজন হয়। আগেও বলেছি তোমাদের যে জনিত্রী জীব এবং দুটো লাগবে আমাদের এখানে। যৌন জননে জনিত্রী জীব দুটো লাগবে, একটা পিতা এবং একটা মাতা। যদি দুজন না থাকে, দুজনের দেহ থেকে যদি গ্যামেট না আসে, বা দুজনের দেহ যেমন সংশ্লেষের মধ্যে দেখলাম, দুজনের দেহ যদি পরস্পর একটা নালীর মাধ্যমে যুক্ত না হয়, তাহলে কিন্তু আমরা সেখানে কোনোভাবেই যৌন জনন দেখতে পাবো না। এটাও কিন্তু একটা যৌন জননের খুব বড় অসুবিধা। কিন্তু এটাই আবার অযৌন জননের ক্ষেত্রে সুবিধা। কেন? অযৌন জননে তো একটা মাত্র জনিত্রী জীব লাগছে, সেখানে একটা জনিত্রী জীবের যখন ইচ্ছা হচ্ছে তারা নিজেরাই বিভাজিত করছে, নিজেরাই বিভাজিত করে নিজেরাই সমস্ত অপত্য তৈরি করে নিচ্ছে। সেখানে আর কারুর পারমিশনও লাগছে না, কারুর সঙ্গে মেলবন্ধনেরও ব্যাপার থাকছে না। এবং অনুকূল বৈশিষ্ট্য নষ্ট হতে পারে। অনুকূল বৈশিষ্ট্য নষ্ট হতে পারে মানে হলো বিভিন্ন ধরনের যে সমস্ত অনুকূল পরিবেশ রয়েছে, সেই সমস্ত অনুকূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই সমস্ত পরিবেশে মিলিয়ে খাপ খেয়ে বেঁচে থাকার জন্য সেই সমস্ত অনুকূল বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে নষ্ট হতে পারে। কেন? কারণ পিতার দেহ থেকে এক ধরনের জিন আসছে, মাতার দেহ থেকে এক ধরনের জিন আসছে। এবার দুটো জিনের মিলনের ফলে একটা নতুন সন্তান তৈরি হচ্ছে, একটা ছেলে সন্তান তৈরি হলো। এবার এই সন্তানটার ভেতরে অনুকূল বৈশিষ্ট্য প্রকাশ পেতেও পারে, অনুকূল বৈশিষ্ট্য নাও প্রকাশ পেতে পারে। কারণ জিনগত বৈশিষ্ট্য যে সবসময় সঠিকভাবে এক্স্যাক্টলি কারেক্ট প্রকাশ পাবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন অনেক জায়গায় লক্ষ্য করবে যে কিছু কিছু অ্যাবনর্মাল সন্তানরা জন্ম নেয়। এবার অ্যাবনর্মাল মানে কি? অ্যাবনর্মাল মানে হলো তাদের দেহের ভেতরে যে অনুকূল বৈশিষ্ট্যগুলো ছিল, সেই অনুকূল বৈশিষ্ট্যগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার অনুকূল বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। আজকে লাস্ট টপিক, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো পার্থেনোজেনেসিস। এটাকে তোমরা ডবল স্টার দিয়ে রাখো। এটা কিন্তু
খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং প্রত্যেক বছর মাধ্যমিকে কিন্তু এটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়। পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস হলো এমনই একটা প্রক্রিয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উইদাউট এনি ফার্টিলাইজেশন, মানে কোনো ধরনের নিষেক ছাড়া যখন একটা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত একটা কোষ পরিস্ফুরণের মাধ্যমে একটা জীব তৈরি করছে বা একটা মৌমাছি তৈরি করছে, সেই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি পার্থেনোজেনেসিস। এখানে লক্ষ্য করো, একটা নির্দিষ্ট প্রক্রিয়া যেখানে নিষেক ছাড়াই পুরুষের গ্যামেটের কোনো দরকারই পড়ছে না মিলনের, সেখানে কি হচ্ছে, শুধুমাত্র যে স্ত্রী গ্যামেট রয়েছে সেই স্ত্রী গ্যামেটটা থেকে যখন একটা নতুন জীব সৃষ্টি হচ্ছে, সেটাকেই আমরা বলছি পার্থেনোজেনেসিস। এবারে লেখাটা তো পড়লাম, লেখার থেকেও ভালো হলো ছবি। সবসময় ছবি দিয়ে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে, বেটার কনসেপ্ট থাকে, বেটার ক্ল্যারিটি থাকে, জিনিস মনে থাকে অনেক বেশি। কেন? কারণ আমরা যখন সিনেমা দেখি, সিনেমার কোনো একটা অ্যাকশন সিন বলো বা কোনো একটা পার্টিকুলার একটা ক্লিপ বলো, সেটা আমাদের অনেক ভালো মনে থাকে। কেন? কারণ সেটা আমরা ড্রামার মাধ্যমে, একটা সিনেমাটোগ্রাফির মাধ্যমে দেখেছি, জিনিসটাকে একটা পিকচার ফরম্যাটে দেখেছি, আমরা কোনো কানে শুনে শ্রুতি লিখনের মতো শুনিনি। তাহলে এখানেও আমরা যদি ছবির মাধ্যমে দেখি তাহলে জিনিসটা আরো ক্ল্যারিটিটা বাড়বে। কি? ধরো প্রথমে একটা ডিম আছে, খুব ভালো, সেই ডিম থেকে দুই ধরনের তৈরি হচ্ছে। তার আগে আরেকটা জিনিস একটু ধরো, ধরো একটা পুরুষ মৌমাছি আছে, পুরুষ মৌমাছি কি তৈরি করছে, এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত বা হ্যাপ্লয়েড ক্রোমোজোম যুক্ত গ্যামেট তৈরি করছে। আর যে স্ত্রী মৌমাছি আছে তারা দুটো এন সংখ্যক ক্রোমোজোম যুক্ত হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করছে। বোঝা গেছে এতটা? এবার এই যে দুজনে তৈরি করছে, তার মধ্যে ঘটনাটা কি ঘটলো? ঘটনা ঘটলো হলো এই যে পুরুষের যে গ্যামেটটা ছিল সেটা একটা ডিম্বাণুর সঙ্গে এই একটা শুক্রাণু এরা কিন্তু যুক্ত হয়ে গেল। এবার যুক্ত হয়ে গেলে কি হবে? দুটো এন, তো এর থেকে কি তৈরি হচ্ছে? এর থেকে তৈরি হচ্ছে হলো 2n। এবার 2n মানেই কি? 2n মানেই হলো স্ত্রী মৌমাছি। ঠিক আছে? আর এই যে এন, এই যে পার্টিকুলার এই এনটার ক্ষেত্রে কি হচ্ছে? এই এনটা কোন ধরনের আদার কোনো দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের মধ্যে কোনো শুক্রাণু এসছে? কোনো শুক্রাণু আসেনি। জাস্ট এই এনটা অনিষিক্ত ভাবে কোন ধরনের নিষেক প্রক্রিয়া ছাড়াই ডাইরেক্টলি এই এনটা পরিস্ফুটিত হয়ে যাবে, প্রকাশ পাবে। প্রকাশ পেয়ে কি তৈরি করবে? প্রকাশ পেয়ে পুরুষ মৌমাছি তৈরি করবে। পুরুষ মৌমাছি তৈরি করবে। এবার এখানে ছবিটা দেখো, অনিষিক্ত ছিল, ডিমটা যদি অনিষিক্ত থাকে তাহলে কি তৈরি হচ্ছে? হ্যাপ্লয়েড। এই যে বললাম পুরুষ মৌমাছি কি ছিল? হ্যাপ্লয়েড ছিল। তার মানে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত যে মৌমাছি তাদেরকে আমরা বলে থাকি পুরুষ মৌমাছি। এবং এই পুরুষ মৌমাছি যেহেতু কোনো ধরনের নিষেক প্রক্রিয়া ছাড়াই একটা অনিষিক্ত ডিম থেকে উৎপাদিত হলো, সেজন্য এই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি পার্থেনোজেনেসিস। তোমাদের মনে হতে পারে যে দাদা বাকিটাও তাহলে একটু বলে দাও, ইন্টারেস্ট তো জেগেই গেছে। বাকিটাই কি হচ্ছে? বাকিটা এই যে নিষিক্ত ডিমটা ছিল, এই যে নিষিক্ত হওয়ার ফলে কি হচ্ছে? মানে একটা এন স্ত্রী থেকে এসছে, একটা এন পুরুষের থেকে এসছে। নিষিক্ত হওয়ার ফলে 2n তৈরি হয়েছে, মানে এখানে 2n তৈরি হয়েছে। এবার এই 2n থেকে স্ত্রী মৌমাছি তৈরি হলো। কি কি ধরনের স্ত্রী মৌমাছি তৈরি হলো? মৌচাকে দুই ধরনের স্ত্রী মৌমাছি থাকে, একটা হলো শ্রমিক মৌমাছি আর একটা হলো রানী মৌমাছি। যে মৌমাছিটা মানে যে স্ত্রী মৌমাছিটা সারা জীবন রাজকীয় জেলি ভক্ষণ করবে তারা কি হবে? তারা হবে রানী মৌমাছি। ঠিক আছে? এবং যারা প্রথম দিকে একটুখানি রাজকীয় জেলি খাওয়ার পরে তারপরে রুটি খেতে শুরু করবে, মানে গরিবের রুটি খেতে শুরু করবে সোজা কথায় বললে, তারা কি হয়ে যাবে? তারা হয়ে যাবে হলো
শ্রমিক মৌমাছি, শ্রমিক মানে ভেবে নিও না এরা কিন্তু পুরুষ, এরা কিন্তু মহিলাদের দিয়েই মৌচাকে সমস্ত শ্রম করানো হয়। আর ডিপ্লয়েড, ডিপ্লয়েড হলো এই যে আমরা দেখতে পেলাম 2n, একটা n স্ত্রীর থেকে এলো, একটা n পুরুষের থেকে এলো, দুটো মেলে হয়ে গেল ডিপ্লয়েড। আর যখন একটা n শুধুমাত্র থাকে তখন সেটাকে আমরা বলে থাকি হ্যাপ্লয়েড, দুটো n থাকলে সেটাকে আমরা বলছি ডিপ্লয়েড। ডি মানেই হলো দুটো। তাহলে আশা করি পুরোটা বোঝা গেছে। আজকের জন্য তাহলে এতটাই থাকলো তোমাদের। খুব ভালো করে সবাই পড়তে থাকবে এবং বারবার বলছি এই চ্যানেলে তোমাদের যা যা পড়ানো হবে মাধ্যমিকে কিন্তু সেগুলো জাস্ট পুরো ছেপে যাবে, পুরো ছেপে যাবে। সেই জন্য এই চ্যানেলটাকে কিন্তু সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং লাইক করার মাধ্যমে কিন্তু আমরাই সেই ভালোবাসাটা তোমাদের থেকে পেয়ে থাকি। সেই জন্য অবশ্যই কিন্তু করে সবাই এবং সাবস্ক্রাইব গুলো একটু করে দিই, ঠিক আছে, যাতে তোমরা প্রত্যেকটা যে নোটিফিকেশন আছে আমার চ্যানেলের, প্রত্যেকটা ক্লাসের যে নোটিফিকেশন গুলো রয়েছে সেগুলো যাতে তোমরা একদম প্রথমে পেয়ে যেতে পারো। এবং আজকের ক্লাসটা করেই আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা ওয়েল ওরিয়েন্টেড ভাবে ক্লাসটা করানো হচ্ছে মাধ্যমিকের সিলেবাসকে ফলো করে, যাতে কোনো টপিক কিন্তু বাদ না যায়। আমি কিন্তু আগেও বলেছিলাম আমি বেশ কিছু ভিডিও লক্ষ্য করেছি, সেগুলোর মধ্যে কিন্তু এই রকম গুছিয়ে জিনিসগুলোকে প্রেজেন্ট করা নেই। এটা কিন্তু তোমাদের এই চ্যানেলটা ওয়ান স্টপ সলিউশন। এই চ্যানেলে তোমরা একেবারে পড়ে নিতে পারলে যে সম্পূর্ণ জিনিসটা এত কম সময়ের মধ্যে কিভাবে সম্পন্ন হচ্ছে।